বুঝছো? আমি কিন্তু 2000 টাকা তোমার জন্য খরচ করবো, এর বেশি 1 টাকাও খরচ করবো না, বলে দিই। ভাই বোন আমার কয়টা টাকা দিয়ে যান না। এই দাঁড়াও না, ভিখারিটাকে কিছু টাকা ভিক্ষা দাও না। ও আচ্ছা, এই নাও। না স্যার, আমার কোনো টাকা লাগবে না। কেন কেন ভিক্ষা নিবা না? স্যার আমার দরকার নাই টাকা, আপনারা এখান থেকে যান। ও আচ্ছা, বুঝতে পেরেছি, কম হয়ে গেছে তাই না? ঠিক আছে, এই নাও, তোমাকে আমি পুরো 500 টাকা দিলাম, ধরো। না স্যার, আমার 500 টাকাও লাগবে না, আপনারা এই জায়গাতে যান। এই ভিখারি বাচ্চা, করিস তো ভিক্ষা, টাকা দিচ্ছি আর টাকা নিবি না তাই না? দেমাগ দেখাচ্ছিস। এই তুই যদি টাকা নাই নিবি তাহলে আমাদের কেন ডাক দিলি? জানিস আমরা কত একটা ইম্পর্টেন্ট কাজ যাচ্ছিলাম, তাই না বৃষ্টি? হ্যাঁ তাই তো। এই কেন নিবি না বল? স্যার আপনি রাগ দেখাইতেছেন কি লিগা? আমি বললাম তো আপনার টাকা আমার লাগবে না, আপনারা এখন এই জায়গাতে যান। দেখছো এই ফকিরের কত বড় দেমাগ, 500 টাকা দিচ্ছ তারপরেও নিবে না। মনে হচ্ছে 1 লাখ। আরে তুমি মারো, আরো মারো, সারা জীবনই তো তোমাদের মার খেয়ে আসলাম, এইটা আর নতুন কি? এই রাখো আশরাফ, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমরা কি দুজন দুজনকে চিনো? আরে বৃষ্টি, তুমি কি বলতেছো? আমি কেন ওকে চিনবো? না না, আমি ওকে চিনি, রাস্তায় 2-3 দিন এর আগে দেখা হয়েছিল, তাই আজকে আমাকে দেখে চিনতে পেরেছে। বাস রাব্বা, তুমি আমাকে এখন চিনতে পারছো না তাই না? আর চিনবেই বা কিভাবে? আমি তোমার জীবনে কিছু ছিলাম না, আর থাকবোই বা কিভাবে? আমি তো তোমার জীবনে একটা অভিশাপ ছিলাম গো, অভিশাপ। আর জানো আশরাফ, তুমি যখন প্রবাসে গিয়েছিলে না, তোমার মা আমার সাথে প্রত্যেকটা দিন কাজের লোকের মতো ব্যবহার করেছে, এমনকি একটা দাসীর মতো আমাকে কাটিয়েছে। আমাকে ঠিক মতো খেতে দিত না, যদি খেতেও দিত না আমাকে বাসি পচা পান্তা ভাত খেতে দিত। এমনকি জানো, তোমার মা আমার গায়ে প্রতিদিন হাত তুলতো, হাত তোলার পর আমাকে এমনকি রাস্তায় নিয়ে ফেলে দিয়ে আসছে। আশরাফ, এটা তো মনে হয় তোমার বউ তাই না? একে নিয়ে তুমি সুখে আছো তো? থাকবেই তো, কারণ ওরা তো মনে হয় টাকাওয়ালা, আমাদের টাকা ছিল না, আমরা গরিব ছিলাম, আমার বাবা মা তোমাদের তেমন কিছু দিতে পারেনি, এর জন্যই তো তোমরা আমাকে দেখতে পারোনি। আশরাফ, আমার কি দোষ ছিল জানো আশরাফ? আমাকে রাস্তায় ফেলে দিয়ে আসার পর আমি আমার বাবা মার বাসায় যাই, কিন্তু আমার বাবা মাও আমাকে ওখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। আর তাড়িয়ে দিবেই না বা কেন বলো? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আশরাফ। এরপরে আমার বাসায় আমাকে ঠাঁই দেয়নি, তারপরে আমি চাকরি নিতে যাই, জানো চাকরি নিতে যাওয়ার পরে তারা শুধু আমার শরীরের দিকেই তাকিয়েছে, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি। তারপরে আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার তো কোনো কোল কিনারা নেই, আমি কি করব তুমিই বলো। তারপর থেকে জানো আমি ভিক্ষা করতে বসি, জানো ভিক্ষা করতে বসে শান্তি নেই। এলাকায় কিছু বখাটে ছেলে আছে না, তারাও আমার শরীরের দিকে নজর দিয়েছে, আমাকে কুপ্রস্তাব দেয়। আর আশরাফ, সেই যে তুমি প্রবাসে গেলে, তুমি কেন আমার খোঁজ নিলে না? তুমি যদি আমার একটু খোঁজ দিতে আশরাফ, তাহলে হয়তো আজকে আমার এই দিনগুলো দেখতে হতো না, আমার এতটা কষ্ট হতো না আশরাফ। যাই হোক আশরাফ, দেখে মনে হচ্ছে এইটা তোমার স্ত্রী, ভালোই লাগলো। যাই হোক, তোমরা ভালো থাকো, আমি আসি আশরাফ। দাঁড়াও বোন, তুমি কোথাও যাবে না। আশরাফ, তুমি না একটু আগে বললে যে তুমি ওকে চিনো না, কিন্তু ও তো বলতেছে ও তোমার স্ত্রী। সত্যিটা কি আশরাফ, তুমি আমাকে বলো তো, আমার কাছ থেকে কিচ্ছু লুকিও না। হ্যাঁ, আমি আর কিচ্ছু লুকাবো না, ও যা বলতেছে সব সঠিক। ও আমার ভালোবাসার স্ত্রী, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম 3 বছর আগে। জানো বৃষ্টি, বিয়ের 2 মাসের মাথায় আমার ভিসা হয়ে গেল, আমি প্রবাসে চলে গেলাম। প্রবাসে যাওয়ার পর থেকে আমার মা, আমার বাবা আমাকে ফোন দিয়ে বারবার বলতো, আশরাফ তুই কাকে বিয়ে করেছিস বাবা? তুই যাকে বিয়ে করেছিস সেই মেয়ে তোর জন্য যোগ্য না, কারণ তারা তো অনেক গরিব। তুই একজন স্মার্ট ছেলে, তুই প্রবাসে গিয়েছিস, মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছিস, তুই চাইলে ওর থেকে ভালো কোনো অপশন পাবি। এভাবে আমাকে চাপ দিতে লাগলো, তখন আমি কি করব? আমি কোনো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। আমি আমার ফ্যামিলির কথা রাখতে গিয়ে এই মানুষটার সাথে অনেক অন্যায় করে ফেলেছি।
জানো বৃষ্টি, আমি না আমার মা বাবাকে অনেক ভালোবাসতাম, তাদের কথা আমি ফেলতে পারিনি। কিন্তু আজকে ভিক্ষার উসিলাই এই আমার ভালোবাসার স্ত্রীকে আবারও আমার সামনে দাঁড় করে দিবে পৃথিবী, আমি না কল্পনা করতে পারি নাই। আমি বুঝতে পেরেছি ইপ্তি, তোমার উপর অনেক অন্যায় অবিচার হয়েছে। তুমি মাত্র যে কথাগুলো বললে না, সেগুলো শোনার পর আমার মুখটা কেঁপে উঠল। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, অবিচার করেছি। আর তুমি বললে না এটা আমার স্ত্রী কিনা, না ইপ্তি, আমি এখনো বিয়ে করি নাই, ভবিষ্যতে বিয়ে করতাম। কিন্তু আজকে যখন তোমার সাথে আবার আমার দেখা হয়েছে, আমি আর তোমাকে ফেলে যাব না, আমি তোমাকে সাথে নিয়েই যাব। দরকার হলে আমি আমার ফ্যামিলিকে বুঝাবো, তাদেরকে বলবো আমি ইপ্তিকে অনেক ভালোবাসি। একটা মেয়ে আমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে। তুমি আমার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছো চাকরি খোঁজার জন্য, তুমি চাকরি পাওনি, সবাই তোমার নজর দিয়েছে তোমার শরীরের দিকে। তুমি তো চাইলে বিয়ে করে সংসারী হতে পারতে, কিন্তু তুমি হওনি, তুমি আমার জন্য ওয়েট করেছো। আমি তোমাকে আজকে ফেলতে পারবো না ইপ্তি, আমি তোমাকে সাথে নিয়ে যাব। তার আগে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, সব আল্লাহ আমাকে ক্ষমা করবে না। না আশরাফ, তুমি ক্ষমা চেয়ে আমাকে ছোট করবে না। শোনো আশরাফ, তোমার যেহেতু ওর সাথে বিয়ে ঠিকই হয়েছে, তাহলে তুমি ওকে বিয়ে করে সুখে থাকো। আমি আসি আশরাফ। দাঁড়াও বোন, তুমি কোথাও যাবে না। দেখো, আশরাফের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু ওর সঙ্গে আমার এখনো বিয়ে হয়নি। আমি চাই না যে আমার জন্য তোমাদের এত সুন্দর একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। তোমরা দুইজন সুখে থাকো। বোন, আমি চাই তুমি আশরাফকে ওর ভুলটা সংশোধন করার একটা সুযোগ দাও। হ্যাঁ, একটা বার আমাকে সুযোগ দাও ইপ্তি। তোমরা থাকো, আমি আসি। কেমন আশরাফ, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, চলো ইপ্তি, চলো। চলো।